আজকের ক্লাসটি হতে চলেছে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বা এইচএসসি পরীক্ষা দেবে অথবা এইচএসসিতে অধ্যয়ন করছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি মনে রাখবে যে এটি একমাত্র বিষয় যেখানে তুমি ফুল মার্কস খুব সহজেই পেতে পারো। এছাড়া যা যা রয়েছে সবগুলো কিন্তু এর থেকে অনেক বেশি পড়তে হবে। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই একটি ক্লাসে তুমি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ সম্পর্কে পূর্ণ ধারণা পাবে ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে ক্লাসটি প্রথম অবধি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে তুমি নিজেকেই অনুভব করতে পারবে যে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি তোমার কাছে পরিবর্তন এবং মনে হয় যে এই একটি ক্লাসে তোমার জন্য যথেষ্ট, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে দিবে যে আলহামদুলিল্লাহ ডান। তো চলো শুরু করি। প্রথমে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে ওয়াজ বর্ণ বসানোর নিয়ম। বলতেছে যে বাক্যে শূন্যস্থানের নাম, এখানে শূন্যস্থানের পরে হবে, আচ্ছা, যে বাক্যে স্থানের নাম, সাল, নির্দিষ্ট সময় থাকে সে বাক্যে ওয়াজ বর্ণ বসে। এটা আমরা একটা সিম্পল নিয়ম বুঝলাম যে সাধারণত স্থানের নাম, সাল অথবা নির্দিষ্ট সময় থাকলে সেখানে ওয়াজ বর্ণ বসতে পারে। কিন্তু শর্টকাটটা কি? আসলে সবগুলো টেকনিক তোমার শর্টকাটের উপর দিয়েছে, তাই তোমার খুব সহজেই তুমি তা অনুভব করতে পারবে। এই যে এগুলো হচ্ছে শর্টকাট। শূন্যস্থানের পরে প্রিপোজিশন থাকবে। কি থাকবে? প্রিপোজিশন। তো আমরা তো প্রিপোজিশনগুলো চিনি, ইন, এট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তুমি দেখো এই যে আমরা একটা শূন্যস্থান পেয়েছি, তারপর আমরা পেয়েছি ইন, তাহলে ইন একটা প্রিপোজিশন, মানলাম প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের দিক থেকে বিবেচনা করলে সেখানে ওয়াজ বর্ণ বসাতে হবে। আশা করি কথাটি খুব ভালোভাবে বুঝেছ। তাহলে ওয়াজ বর্ণ কখন বসাবা? যখন শূন্যস্থানের পরে প্রিপোজিশন অথবা শূন্যস্থানের পরে কোন স্থানের নাম, সাল অথবা নির্দিষ্ট সময় থাকে। তুমি দেখো সাল পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ওয়াজ বর্ণ বসানো যায়। তুমি যদি ওই প্রথম নিয়মটা না বুঝো, সেই জন্য শর্টকাট হচ্ছে যে যদি শূন্যস্থানের পরে প্রিপোজিশন থাকে তাহলে সেখানে আমরা ওয়াজ বর্ণ বসিয়ে দেব। এরপর দেখো কোনো ব্যক্তিকে কোনো কিছু করতেই হবে বোঝালে, অর্থাৎ মানে এরকম কোনো একটা কাজ যে কাজটা তোমাকে করতেই হবে, সেক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু বসে। হ্যাভ টু হ্যাজ টু কখন বসে? যখন বোঝাবে তোমাকে এই কাজটা করতেই হবে। আচ্ছা, তুমি দেখো তাহলে এটা শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। কি থাকবে? শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। তাহলে তোমার যদি করতেই হবে না বুঝো তুমি, তাহলে তুমি শর্টকাটে বুঝে ফেলবে যে শূন্যস্থানের পরে যেখানে প্রিন্সিপাল ভার্ব পাওয়া যাবে সেখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। তাহলে দেখো আমরা একটি শূন্যস্থান পেয়েছি, এবং তারপরে দেখো রেসপেক্ট একটি প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব কি এটা তো আশা করি সকলেই জানো। তো যেহেতু আমরা প্রিন্সিপাল ভার্ব পেয়েছি, তাহলে এই শূন্যস্থানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। তাহলে তুমি বুঝলাম যে একটা শূন্যস্থানের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। অর্থাৎ মোট কথা সেখানে করতেই হবে বোঝাতে হবে, এবং শেষে প্রিন্সিপাল, শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে। দেখো এরপরে যে লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। যে সে একটি সাইকেলে কিনতে পারে না, সে একটি সাইকেলে কিনতে পারে না, এখন সে হোন্ডার কিনবে, এরকম একটা কথা। মানে লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা। দেখো তাহলে দূরের কথা মানলাম, তুমি অর্থের দিক দিয়ে বিবেচনা করলে হয়তো বা দিয়ে দিতে পারবে, কিন্তু সেটা শর্টকাট কি? শর্টকাট হচ্ছে শূন্যস্থানের পর একটি নেগেটিভ ওয়ার্ড থাকবে। কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। দেখো নেগেটিভ ওয়ার্ড কি? যে ক্যান নট, এই যে নট যুক্ত হওয়ার জন্য ক্যান নট মানে নেগেটিভ হয়ে গেছে। কুড নট, ডাজেন্ট অর্থাৎ ডাজ নট, ডোন্ট অথবা ডো নট,
এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। শূন্যস্থানের পরে যদি তুমি নেগেটিভ ওয়ার্ড দেখতে পাও তাহলে সোজা লেট অ্যালোনটা এখান থেকে এনে এখানে বসিয়ে দিবে। যেমন দেখলাম যে হি ক্যান নট, এই যে আমরা নেগেটিভ ওয়ার্ড পেয়েছি আর এখানে শূন্যস্থান পেয়েছি, তো সেক্ষেত্রে শূন্যস্থানে আমরা লেট অ্যালোন বসাবো। তো দেখো আরেকটি বিষয় যে আমরা তো হি ক্যান নট বাই এ ফোন, সে একটি মোবাইল কিনতে পারে না, লেট অ্যালোন এ কম্পিউটার, এখন কম্পিউটার কিনবে। এটা একটা মানে তিরস্কারযুক্ত কথা আর কি, যে সে একটি মোবাইল ফোন কিনতে পারে না, সে এখন কম্পিউটার কিনবে। অর্থাৎ তুমি যখন হয়তো বা কোনো খেলার মাঠে তোমার মনে হলো তোমার কোনো বন্ধুর কথা যে কিনা খুবই অসুস্থ, তো আরেকজন যখন বললো যে তোর বন্ধুকে খোল দে বলার জন্য যে খেলবে কিনা, তখন তুমি বললা সে হাঁটতেই পারে না, এখন ফুটবল খেলবে। এই এই হচ্ছে ল্যাটালনের ব্যবহার। এরপর দেখো যেটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক অথবা হটস শূন্যস্থান লাইক, এটার ব্যবহার কি? প্রথমে তোমাকে আমি সংক্ষেপে যদি বলি যে যেখানেই তুমি দুটি শূন্যস্থান দেখতে পাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবে, এই যে দুটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেখানে তোমার অপশনে দেওয়া থাকবে যে হয়তো বা হোয়াট ডাজ শূন্যস্থানের যে ওয়ার্ডটি থাকবে এবং শেষে থাকবে লুক লাইক, এই দুটো থেকে দুটো শুধু এখানে বসিয়ে দিবে। আর যদি এটি না থাকে তাহলে এটি থাকবে, অর্থাৎ যেই দুটো শব্দই থাকুক না কেন তুমি সরাসরি দুটো শূন্যস্থানে এসে বসিয়ে দেবে। তো এটা খুবই সহজ, অর্থাৎ আশা করি এটা বুঝেছ যে কোনো দুটি শূন্যস্থান থাকলে তুমি দেখবে এই দুটি ওয়ার্ড একসাথে দেওয়া আছে, তুমি এই দুটি ওয়ার্ড লিখে এখানে এই যে ওয়ার্ড ডাসটা এই গোষ্ঠের আগে লিখলা, হ্যাঁ লোক লাইকটা গোষ্ঠের পরে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো হোয়াটস ইট, হোয়াটস ইজ ইট, হোয়াটস ইট লাইক, এর বাংলা অর্থ কোনো কিছু করার অনুভূতি কেমন হয়। বলতেছে যে হোয়াটস ইট, হোয়াট ইজ ইট, হোয়াটস ইট লাইক, এটার বাংলা অর্থটা হচ্ছে মূলত যে কোনো কিছু করার অনুভূতি যে কেমন হয়, যে আমরা যদি এখন ফুটবল খেলি তাহলে কেমন হয়, আমরা যদি এখন ঘুরতে যাই তাহলে কেমন হয়, মানে একটা অনুভূতি বোঝাবে আর কি। তাহলে কিভাবে বুঝবা? যে শূন্যস্থানের পরে বার প্লাস আইএনজি থাকবে এবং সব মানে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমরা একটি শূন্যস্থান পেয়েছি এবং তারপর দেখি বার প্লাস আইএনজি পাচ্ছে কিনা, এই যে দেখো সুইম সুইম, এই যে সুইম প্লাস বার প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে আমরা প্রথম শর্তটা মিললো যে শূন্যস্থানের পরে বার প্লাস আইএনজি থাকবে এবং আরেকটি শর্ত কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে। তাহলে শেষে কি আমরা প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি? তাহলে অবশ্যই এখানে হয়তো বা হোয়াটস ইট বসবে অথবা হোয়াটস ইজ ইট বসবে অথবা হোয়াটস ইট লাইক বসবে। তাহলে বুঝতেই পেরেছো কখন এগুলা বসাবে, অর্থাৎ শূন্যস্থানের পরে বার প্লাস আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরপর দেখো যে হোয়াট ইফ, এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে যদি এমনটি হয় তাহলে কি হবে। ধরো আমরা যদি মাদ্রাসায় না যাই তাহলে কি হবে, হ্যাঁ আমরা যদি ফুটবল না খেলি তাহলে কি হবে, এরকম কোনো কিছু বোঝাবে। দেখো তাহলে এটা শর্টকাট কি, যে বাক্যে প্রথমে শূন্যস্থান থাকবে এবং তারপর বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। কি থাকবে? বাক্যটি প্রথমে শূন্যস্থান থাকবে এবং বাক্যটি কি থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। দেখো আমরা প্রথমে শূন্যস্থান পেয়েছি, তারপর দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে পাওয়া যায় যে উই মিস, উই সাবজেক্ট এরপর ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব কোন সেন্টেন্সে থাকে? অ্যাসার্টিভ। আমরা শূন্যস্থানের পরে অ্যাসার্টিভ বাক্য যেহেতু পেয়েছি তাহলে আমরা সোজা হোয়াট ইফ বসিয়ে দেব। আচ্ছা, এখন একটা বিষয়, আমরা তো বাংলা অর্থটি বলেছিলাম যে যদি এমনটি হয় তাহলে কি হবে, তাহলে আমরা মিলাই যে উই মিস দ্য বাস। যদি এখানে হোয়াট ইফ বসাই তাহলে অর্থটা হবে যদি আমরা বাস মিস করি তাহলে কি হবে, যদি আমরা বাস মিস করি তাহলে কি হবে। আচ্ছা, তো এটাও বুঝেছো আশা করছি। এরপর দেখো অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রো, এর বাংলা অর্থ যেন। অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রোর বাংলা অর্থ যেন। যদি অ্যাজ ইফ অথবা একটা শূন্যস্থান পেলে অথবা এরকম একটা শূন্যস্থান এর পূর্বে দেখবে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা এবং এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা, তাহলে শূন্যস্থানে বসিয়ে দিবে
অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রো, অথবা অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রোর ক্ষেত্রে এর পূর্বে দেখবি ফার্স্ট ইনডিফিনিট আছে কিনা, এবং আবার অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রোর ক্ষেত্রে পূর্বে দেখবি ফার্স্ট ইনডিফিনিট আছে কিনা, অথবা এর শূন্যস্থানের পরে দেখবে যে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে কিনা। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স চেনার উপায়টা কি? হ্যাড প্লাস বি3, ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি2। তাহলে শূন্যস্থানের পূর্বে যদি তুমি ফার্স্ট ইনডিফিনিট দেখো এবং শূন্যস্থানের পরে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স দেখে, তাহলে বসিয়ে দিবে শূন্যস্থানে, বসিয়ে দিবে অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রো। অথবা যদি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এবং শূন্যস্থানের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে বসিয়ে দিবে অ্যাস্ট্রো অথবা অ্যাজ ইফ। তাহলে দেখো আমরা মিলাই, হি টক্স, বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটি শূন্যস্থান পেয়েছি, এবং হি নিউ অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই শূন্যস্থানে অ্যাজ ইফ বসবে। হি লুক, সে দেখেছিল, ফার্স্ট ইনডিফিনিট, এরপর শূন্যস্থান পেয়েছি, হি হ্যাড সিন, এই যে হ্যাড প্লাস বি3, তাহলে ফার্স্ট পারফেক্ট, তাহলে অবশ্যই শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাস্ট্রো বসবে। এরপরে দেখো যে উড রেদার, তুমি উড রেদার কখন বসবে? উড রেদার শব্দটির অর্থ হচ্ছে কি বরং ভালো, অর্থাৎ যে বাক্যের মধ্যে ধ্যান দেখতে পাবে সেখানে উড রেদার বসিয়ে দিবে। উড রেদারের গঠনটা কি? সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস দেন প্লাস ভার্বের বেস ফ্রম, অর্থাৎ অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যেখানে তুমি ধ্যান দেখতে পাবে সেখানে উড রেদার বসিয়ে দিবে। যেমন হি উড রেদার, এই যে দেখো বাক্যের মধ্যে ধ্যান পাওয়া গেছে, তার মানে আমি সোজা উড রেদার বসিয়ে দেব। এরপর বলতেছে দুটি বাক্যের মধ্যে যদি ধ্যান থাকে, কয়টি বাক্যের মধ্যে? দুটি বাক্যের মধ্যে যদি ধ্যান থাকে তাহলে নোস অন আর হেড হবে। কি হবে? নোস অন আর হেড। আচ্ছা, যেমন আমরা বুঝলাম যে যে দেখো, নোস অন আর হেড, আই রিচড দ্য স্টেশন, দেন দ্য লেফট, দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ দ্য ট্রেন লেফট একটি বাক্য, আই রিচড দ্য স্টেশন এটি একটি বাক্য। এখন দেখো নোস অন আর হেড এর শর্টকাটটা কি? যে নোস অন আর হেড কখন বসাবা? যে দেনের পূর্বে যে বাক্যটা থাকবে সেটা হবে ভার্বের থ্রি, মানে ফ্রি ফ্রম হবে, আর দেনের পরে যে বাক্যটা থাকবে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের টু হবে। তাহলে আমরা দেন খুঁজে বের করি, এই যে আমরা দেন খুঁজে বের করছি, এর পূর্বে দেখো এই যে রিস্ট ভার্বের 3 নাম্বার ফর্ম পেয়েছি, এন্ড এবং এর পরে দেখো লেফট ত্যাগ করা ভার্বের 2 নাম্বার ফর্ম পেয়েছি, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট পেয়েছি। তাহলে এই দেনের ক্ষেত্রে কি বসাবো আমরা? নোস অন আর হেড, নোস অন আর হেড। আর এই পূর্বের দেনের ক্ষেত্রে কিন্তু একটু ব্যবধান ছিল, যে দেনের পূর্বেও একটি বেস ফর্ম থাকবে, দেনের পরেও একটি বেস ফর্ম থাকবে, অর্থাৎ এখানে কোনো বি3 থাকবে না, এখানে ভার্বের ট্রুও থাকবে না। আর এটি হচ্ছে বেস ফর্ম, শুধু ভার্ব থাকবে, আর এখানে দুটি বাক্য থাকবে। তাহলে আমরা নোস অন আর হেড বসাবো। এরপর দেখো যে কোনো একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার সম্পর্ক বোঝাতে অ্যাজ সুন অ্যাজ বসানো হয়। কি ঘটনার সাথে? যে কোনো একটি ঘটনা ঘটেছে যেটার সাথে এরপরের ঘটনাটা মিল আছে। তাহলে আমরা দেখো শর্টকাটটি কি? যে একটি শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানে পূর্বে ভার্বের টু থাকবে। কি থাকবে? পূর্বের ভার্বের টু থাকবে, এবং দ্বিতীয় বাক্যেও ভার্বের টু থাকবে। তাহলে আমরা খুঁজে বের করি, এই যে দেখো আই কল্ড ভার্বের টু পেয়েছি, আই রিচড এখানেও ভার্বের টু পেয়েছি। তাহলে অবশ্যই এই বাক্যটির মধ্যে অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে দ্বিতীয় বাক্যে যদি ভার্বের টু থাকে, টু থাকে, এবং প্রথম বাক্যে যদি ভার্বের টু থাকে, তাহলে আমরা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ বসাবো। তোমাদের কাজ হচ্ছে যে এই ক্লাসটি দেখার সাথে সাথে তুমি খাতার মধ্যে নোট করে ফেলা। তো নোট করে তুমি ইচ্ছা করলে এটা আমাদের কমেন্ট বক্সেও আপলোড করতে পারবে যে আমার নোটটি হয়েছে, বা আমার এই নোটটি এরকম হয়েছে। তো একটি ক্লাসের সার্থকতা তখনই যখন তুমি ক্লাসটি পাওয়ার পরে ক্লাসের কোয়ালিটি অথবা মান যাচাই করবে, তখনই মূলত আমাদের সার্থকতা। এবং একটি কমেন্টে উৎসাহমূলক কোনো কিছু লিখলে, অথবা তোমার কাছে কেমন লেগেছে তা লিখতে পারলে, এবং পরবর্তীতে কি চাচ্ছ, কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটা লিখে দিলে।
এরপর দেখো হ্যাড বেটার। হ্যাড বেটারটা মূলত হচ্ছে বরং ভালো বা উচিত হওয়া অর্থে। কি অর্থে? বরং ভালো বা উচিত হওয়া অর্থে। অথবা এটা শর্টকাটটা কি, যে সাধারণত শূন্যস্থানের পরে ভার্বের অন থাকলে হ্যাড বেটার বসে। তাহলে আমরা একটি শূন্যস্থান পেয়েছি। এরপর দেখো স্টাডি, ভার্বের ওয়ান, তাহলে ভার্বের ওয়ান যেহেতু আছে তাহলে আমরা সোজা হ্যাড বেটার বসিয়ে দেব, আর কোনো চিন্তা নেই আমাদের। আর অর্থটা কি হবে? বরং ভালো বা উচিত হওয়া অর্থে। আচ্ছা, এরপরে দেখো যে 12 নম্বর বলতেছে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং তারপর যদি ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা ভার্ব থাকে তাহলে দেয়ার বসবে। যেমন আমরা বুঝলাম যে এখানে ওয়াজ আছে, তাহলে এখানে অবশ্যই দেয়ার বসবে, কারণ আমরা পড়েছি যে ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেখানে দেয়ার বসবে, অথবা ভার্ব থাকতে হবে। এই দেখো সিমস, সিমস একটি ভার্ব, তাহলে এখানে দেয়ার বসবে। যেহেতু একটি ভার্ব পেয়েছি আমরা, সেখানে হুট করে আমরা দেয়ার বসিয়ে দিব। 13 নম্বর যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং ভার্ব থাকলে ইট বসে। এই যে দেখো, ইট ইজ কোল্ড টুডে, আজকের দিনটি খুবই ঠান্ডা। তাহলে এখানে শূন্যস্থান পেয়েছি এবং ভার্ব পেয়েছি, তাহলে এখানে কি বসবে? ইট বসবে। তোমাকে আবার বলছি, তুমি খুব সুন্দরভাবে নোট করে ফেলো, দেখবে খুব সহজে তুমি তা পারতেছো। এরপর বলতেছে যে বাক্যের প্রথমে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা বুঝলাম যে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে উড ইউ মাইন্ড বসবে। কি হবে? উড ইউ মাইন্ড। যেমন আমরা একটি শূন্যস্থান পেয়েছি এবং শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি পেয়েছি, এবং শেষে দেখো একটি প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি, তাহলে সবগুলাই মিলে গেছে, তাহলে আমরা বসিয়ে দেব উড ইউ মাইন্ড। এরপর দেখো শূন্যস্থানের পরে বি টু থাকলে, ভার্বের টু থাকলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম বসবে। যেমন স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, সো মানে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সো তাই ইট ইজ হাই টাইম উই স্টপ ইট, আমাদের এটা মানে এটাই উপযুক্ত সময় আমরা বন্ধ করার এটা। তাহলে দেখো শূন্যস্থানের পরে কি আমরা ভার্বের টু পেয়েছি কিনা? এই যে আমরা এই যে শূন্যস্থান এবং এরপরে দেখো ভার্বের টু পেয়েছি, তাহলে সোজা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম বসিয়ে দেব। ঠিক আছে। এরপর দেখো আনলেস কখন বসাবে। আনলেস বসানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আনলেস এর পূর্বে তুমি প্রেজেন্ট টেন্স পাবে এবং পরে তুমি ফিউচার টেন্স পাবে। কি পাবে? আনলেস এর পূর্বে তুমি প্রেজেন্ট টেন্স পাবে, আনলেস এর পরে তুমি ফিউচার টেন্স পাবে। তাহলে আমরা অথবা আনলেস এর পূর্বে তুমি ফিউচার টেন্স পাবে, আনলেস এর পরে তুমি প্রেজেন্ট টেন্স পাবে। যেমন আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো, আই ফরগেট। এই যে দেখো প্রেজেন্ট টেন্সটা কোথায় রয়েছে? আই ফরগেট। আচ্ছা, ফিউচার টেন্সটা রয়েছে কোথায়? আই উইল কল ইউ। তাহলে এটাও মিলেছে, এটাও মিলেছে, তাহলে শূন্যস্থানে কি বসবে? সোজা আনলেস বসিয়ে দিলেই হবে। আমি খুবই দ্রুত বলতেছি, কারণ আমি চাচ্ছি না কোনো ক্লাস লং হবে। লং ক্লাস হলে অবশ্য বোরিং লেগে ফেলে, অবশ্য বোরিং লাগে। তাই আমি আশাবাদী যে শর্টকাটে পড়ানোর টেকনিকটাও তুমি যদি অবলম্বন করতে পারো বা লক্ষ্য করতে পারো, তাহলে তোমার কাজ হচ্ছে যে ক্লাস করার সাথে সাথে ভিডিওটা ধরো তুমি 15 নম্বর রুলসটা ভালোভাবে বুঝতে পেরেছ, স্কিপ ভিডিওটা এখানে স্কিপ করবে। ভিডিওটা স্কিপ করার পর তুমি 15 নম্বর রুলটা খাতার মধ্যে লিখলে, লেখার পরে সবগুলো রুলস যেন এক ক্লাসে তুমি খাতার মধ্যে লিখে থাকো। এরকম অলসতা করবে না যে অলসতার জন্য তোমাকে পড়ে লিখতে হয়, এরকম শয়তানের দোকায় পড়বে না। এরপর দেখো যে শূন্যস্থানের পরে যদি শুড অথবা মাইট থাকে তাহলে লিস্ট বসবে। কি বসবে? লিস্ট। কি থাকলে? শুড অথবা মাইস, শুড অথবা মাইট। দেখো আমরা শূন্যস্থান পেয়েছি, এরপরে শুড পেয়েছি, তার মানে আমরা চোখ বুঝে লিস্ট বসিয়ে দিব। এখানে যদি মাইটও থাকতো আমরা চোখ বুঝে লিস্ট বসিয়ে দিতাম। এরপর দেখো 18 নম্বর বলতেছে যে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড যদি থাকে তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে। যেমন আই স্টাডি হার্ড। এই যে দেখো কুড পেয়েছি, কুড সাবজেক্ট পেয়েছি আই, এরপরে কুড পেয়েছি আই এর পরে, যেহেতু কুড পেয়েছি আমরা জানি আয়ের পরে যদি কেন অথবা কুড থাকে তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে। তাহলে একটি বসিয়ে দিলেই তোমার উত্তরটি সঠিকভাবে হয়ে যাবে। এরপর দেখো অতীতের অভ্যাস বুঝালে ইউজড ব্যবহার করা হয়। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এটা আমার একটা অভ্যাস, তাহলে আমি ইউজড ব্যবহার করব। আমি প্রতিদিন পড়তে বসি, এটা আমার একটা অভ্যাস, তাহলে আমি ইউজড ব্যবহার করব। যেমন আই ইউজ টু প্লে ফুটবল এভরি স্যাটারডে। আমি প্রতিদিন
স্যাটারডে শনিবারে ফুটবল খেলি, তাহলে এটা আমার একটা অভ্যাস। প্রতি শনিবারে আমি যেহেতু ফুটবল খেলি, এটা আমার একটা অভ্যাস, তাহলে আমি অভ্যাসের ক্ষেত্রে ইউজড ব্যবহার করবো, যেহেতু এটা অতীতের একটি অভ্যাস। এরপর দেখো, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড রাদার, উড দ্যাট, ও দ্যাট অপূর্ণ ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শূন্যস্থানে পরে যদি ওয়ার থাকে তাহলে এগুলো বসবে, কি থাকবে? শূন্যস্থানে পরে ওয়ার যদি শব্দটি দেখতে পাও তাহলে তুমি সোজা আই উইশ অথবা আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট ও দ্যাট এগুলো বসিয়ে দিবে। আর এগুলো কখন বসাবে? তোমার এই যে একটি বক্স থাকবে, বক্সের মধ্যে দেওয়াই থাকবে যে আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক এগুলো দেওয়া থাকবে। এই দেওয়া থেকে তুমি বসিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই আশা করছি। এরপর দেখো, তাহলে আমরা দেখি মিলাতে পারি কিনা। এই যে আমরা একটা শূন্যস্থান পেয়েছি এবং শূন্যস্থানের পরে দেখো আই ওয়ার পেয়েছি, কি পেয়েছি? আই ওয়ার। যেহেতু শূন্যস্থানের পরে আই ওয়ার পেয়েছি, তাহলে আমরা হয়তো বা আই উইশ বসিয়ে দিব, অর্থাৎ আমাদের যে একটি বক্স থাকবে, এই বক্সের ভিতরে যা থাকবে তা থেকেই দিয়ে দেবো। হয়তো বা আই উইশ থাকবে, না হয় আই ফ্যান্সি থাকবে, না হয় আই লাইক থাকবে, অথবা উড দ্যাট থাকবে, অথবা ওহ দ্যাট থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর এই ক্লাসটা তুমি মনে করো না যে খুব সহজভাবে আমি তৈরি করতে পেরেছি। একটি ক্লাসের তৈরি করার পেছনে অনেক রহস্য থাকে, অনেক ইতিহাস থাকে, অনেক সময়কে উপেক্ষা করে হ্যাঁ এই ক্লাসগুলো তৈরি করতে হয়। তো এই 20টা রুলস তুমি তোমার খাতার মধ্যে লিখো, তারপর তুমি প্র্যাকটিসে বসে যাও। তুমি প্র্যাকটিসে গিয়ে বসে দেখো যে তুমি পারো কিনা। যদি না পারো তার দায়ভার ইনশাল্লাহ আমি নেব, এবং তুমি কমেন্ট করবে যে স্যার আমি প্র্যাকটিস করার মানে আমি 20টা রুলস খাতার মধ্যে লিখার পরেও আমি প্র্যাকটিসে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। তো আর একটি রিকোয়েস্ট তো থাকবেই, ভিডিওটা কেমন হয়েছে অথবা তোমরা কেমন কতটুকু বুঝতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং আরেকটি কাজ হচ্ছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এবং খুব সহজ ভাষায় কিভাবে ইংরেজি শেখা যায় তা খুব ধারাবাহিকভাবে ক্লাস আসবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকো, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।